সেই সমযোজী অণুগুলো যাদের মধ্যে দ্বিবন্ধন আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনাটা শুরু করব। তাহলে আমরা একটা জিনিস এই অংশটা শুরু করার আগে আমরা একটা জিনিস কিন্তু একটুখানি কনফার্ম করে নিই যে আমরা যেন একটা মিসকনসেপশনের মধ্যে না পড়ি। সেই মিসকনসেপশনটা কি? মিসকনসেপশনটা হচ্ছে যে আমরা যদি জলের অণুর গঠন দেখি, আমরা আগের দিন বা তার আগের দিন এই আলোচনাগুলো দেখেছি। তো জলের অণুর গঠন দেখলে আমরা দেখেছিলাম যে জলের অণুর গঠন হচ্ছে এই রকম, OHH এই রকম জলের অণুর গঠন। তো এক্ষেত্রে আমরা কিন্তু যদি দেখি যে পরমাণুটা এখানে বলতে পারবি কেন্দ্রীয় পরমাণু কে? এখানে কাকে কেন্দ্র করে অণুটা তৈরি হয়েছে বলতে পারবি জলেতে? বল, কাকে কেন্দ্র করে তৈরি হয়েছে? কেউ পারবি না? দেখ, অক্সিজেনকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তাহলে অক্সিজেন হচ্ছে এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু। সুতরাং আমরা যদি লক্ষ্য করি অক্সিজেন পরমাণুটা কিন্তু এখানে দেখ, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। তো এইখানে 1+1 কিন্তু এখানে কিন্তু এরকম ভাববি না যেটা 1+1 অর্থাৎ কিনা এটা কিনা টোটাল দ্বিবন্ধন হয়ে গেছে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। মানে এখানে দেখতে হবে দ্বিবন্ধনের কনসেপ্টটা কখন বলবো, দুটো পরমাণুর মধ্যে এখানে দেখছি একটাই বন্ধন আছে, এটা কিন্তু দ্বিবন্ধন নয়। তাহলে দ্বিবন্ধন তখনই বলা হবে যদি এরকম পাশাপাশি থাকা দুটো পরমাণুর মধ্যে দুটো বন্ধন থাকে, তখনই তাকে দ্বিবন্ধন বলবো। তাহলে এই অ্যান্সারটা দে তো, কার্বন এই যে আমরা যে জলের অণুর গঠনটা যে আমরা লিখলাম, এখানে এটা কি ধরনের অণু বলবো? এক বন্ধন সমন্বিত অণু না দ্বিবন্ধন সমন্বিত অণু? কি বলবি উত্তরটা? সমন্বিত অণু। কত কত বললি? বল আরেকবার বল। দ্বিবন্ধন সমন্বিত না অণু। না 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 রে, আবার ভুল করছিস। এটা দ্বিবন্ধন বলবো না, এটাও দেখ এক বন্ধন, এটাও এক বন্ধন। ঠিক আছে? সুতরাং 1+1 দ্বিবন্ধন এইভাবে হিসেব করা যাবে না বললাম। তার মানে এটা কিন্তু এটায় দেখ, যে কোনো যদি আমরা যে অক্সিজেন বা হাইড্রোজেন দেখি সেখানে একটাই বন্ধন আছে, অক্সিজেন হাইড্রোজেন সেখানে একটাই বন্ধন আছে। সুতরাং এটা কিন্তু এক বন্ধন সমন্বিত অণু, এটাই আমরা বলবো, এটা দ্বিবন্ধন সমন্বিত অণু নয়। আচ্ছা ঠিক আছে, এখন হয়তো একটু কনফিউশন রয়ে গেছে, তাই কনফিউশনটা দূর করার জন্য আমি পরের উদাহরণে যাচ্ছি, যে উদাহরণে দেখব যে আমাদের কিন্তু দ্বিবন্ধন বর্তমান প্রকৃতপক্ষেই। তো এইবার লক্ষ্য করে দেখ যে আমরা আগেও যেভাবে করেছি যে কোনো একটা অণুর যখন গঠনাকৃতি করি তার মধ্যে কোন কোন পরমাণুগুলো আছে, তাদের ইলেকট্রন বিন্যাস কি, এটা নিয়ে আমরা অগ্রসর হই। আগে আগে কি করব, ইলেকট্রন বিন্যাস করে লিখবো। তাহলে বলতো কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত বলতে পারবি? কার্বনের পরমাণুতে কটা প্রোটন তথা ইলেকট্রন আছে? কটা বলতো? কার্বনের পরমাণুতে বল কটা ইলেকট্রন, পরমাণু ক্রমাঙ্ক বল কত কার্বনের? আচ্ছা আমি একটু এগিয়ে রাখি, কে কক্ষপথ ততক্ষণ উত্তরটা দে। কটা, কটা এর টোটাল মানে প্রোটন সংখ্যার ইলেকট্রন সংখ্যা সমান, সেটা কত কার্বনের? কেউ না? 6টা। আর অক্সিজেনের হচ্ছে 8টা। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি আমরা লক্ষ্য করি, তাহলে কে কক্ষপথে আর এল কক্ষপথে কটা করে কি ইলেকট্রন হবে একটু বলে দে তো। কে কক্ষপথে এবং এল কক্ষপথে কটা করে ইলেকট্রন হবে বল? কে কক্ষপথে দুটো আর এল কক্ষপথে চারটে। চারটে হলে তবে টোটাল 6টা হলো, আর অক্সিজেনটা হ্যাঁ, কি হবে? 2 6। 2 আর 6। 6, ঠিক আছে। সুতরাং এখানে লক্ষ্য কর অক্সিজেনের কিন্তু এই সরি কার্বনের কিন্তু দু রকমের কিন্তু মানে প্রবণতা বা টেন্ডেন্সি আছে, অর্থাৎ মানে হতে পারে অন্তত তাত্ত্বিকভাবে যে এটার ইলেকট্রন করলো কি, 4টে ইলেকট্রন ছেড়ে দিল। 4টে ইলেকট্রন ছেড়ে দিলে তার কে কক্ষপথে কেবলমাত্র দুটো ইলেকট্রনই থাকবে, এবং দুটো ইলেকট্রন থাকলে তার ইলেকট্রন গঠন কাঠামো হিলিয়ামের ন্যায় হয়ে যাবে। আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যে এ যদি 4টে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কিন্তু এর ইলেকট্রনিক গঠন কাঠামোটা কে কক্ষপথ এল কক্ষপথ, অর্থাৎ কে কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে দুটো এবং এল কক্ষপথে টোটাল ইলেকট্রন আরো এক্সট্রা 4টে নিয়েছে, 8টা হয়ে যাবে। তাহলে তার ইলেকট্রনিক গঠন কাঠামোটা
নিয়নের ন্যায় হয়ে যাবে। এবার কোনটা হবে বা কোনটা হবে না সেটার দিকে পরে আসছি আলোচনায়। আমরা অক্সিজেনের দিকে তাকাই। দেখ, অক্সিজেনের বাইরের কক্ষে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন আছে 6টা। তাহলে বলতো অক্সিজেন কি করতে চাইবে? তার বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কটা করতে চায় অক্সিজেন? বল, কটা করতে চায়? 6 থেকে বাড়িয়ে কত করতে চায়? কেউ না? 6টা থেকে বাড়িয়ে কটা করতে চায় বল? বাইরের কক্ষে অষ্টক সূত্র আমরা পড়েছি। তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 8টা রাখতে চায়। তাহলে ঠিক বলেছিস। তাহলে এর উদ্দেশ্য দুটো ইলেকট্রন গ্রহণ করা। তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করলে তখন এর ইলেকট্রন বিন্যাসটা গিয়ে দাঁড়াবে দুটো ইলেকট্রন গ্রহণ করার পর, এই ঘটনাটা ঘটানোর পর, তাহলে কে কক্ষপথ এবং এল কক্ষপথ তাতে ইলেকট্রন সংখ্যা 2 আর 8 হবে এবং সেটা তখন নিয়নের মতো হয়ে যাবে। তাহলে এই অবস্থায় লক্ষ্য কর, এখন একটা ব্যাপার দেখ, তাহলে কার্বন সেটা কিন্তু অধাতু, ঠিক আছে? অধাতুদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা খুবই কম। তাহলে অধাতু কার্বন 4টি ইলেকট্রন ত্যাগ করছে, এটা যুক্তিপূর্ণ নয়। তাহলে এই অপশনটা বাদ চলে গেল। কার্বন অধাতু, তাই 4টি ইলেকট্রন সে বর্জন করবে না। তাহলে সে চাইছে যেন 4টি ইলেকট্রন গ্রহণ করে তার গঠন কাঠামো নিয়নের মতো হয়ে যেতে, কিন্তু আরেকজন যে অধাতু বসে আছে অক্সিজেন, সেও চাইছে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে নিয়নের মতো হয়ে যেতে। সুতরাং এখানে কিন্তু দুজনেরই টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার। এবং আমরা আগের দিনের যে সমযোজী বন্ধন সংক্রান্ত যে আলোচনা করেছি, সেখান থেকে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে উভয়েই যদি ইলেকট্রন গ্রহণ করতে চায়, সেক্ষেত্রে একমাত্র ইলেকট্রন শেয়ারিং ছাড়া উভয়েরই অষ্টকপূর্ণ বা যদি কোনো ক্ষেত্রে দ্বৈতপূর্ণর ঘটনা ঘটে হাইড্রোজেনের মতো ছোট পরমাণুর ক্ষেত্রে, সেটা ছাড়া উপায় নেই। অর্থাৎ এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হলো শেয়ারিং অফ ইলেকট্রন। তো এইবার আমরা যদি কার্বনের গঠনাকৃতিটা লক্ষ্য করি, তার যে বাইরের কক্ষটা আমরা দেখতে পাচ্ছি, কার্বনের বাইরের কক্ষ অর্থাৎ এল কক্ষপথে কটা ইলেকট্রন আছে? কটা ইলেকট্রন আছে আমরা দেখতে পাচ্ছি? বল, কটা ইলেকট্রন আছে কার্বনের বাইরের কক্ষপথটায়, যেটা কিনা আমরা বলেছি এল কক্ষপথ? সেখানে কটা দেখতে পাচ্ছিস বলে দে। 6টা। না রে, ভালো করে দেখ, কার্বনের বলেছি, কার্বনের। কার্বনের এল কক্ষপথে কটা ইলেকট্রন আছে? এই যে কার্বন এল কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 4টে। 4টে। তো সেই 4টে ইলেকট্রনকে আমি এবার দেখাই। দেখ, এখানে একটা, একটা, দুটো, 3টে, 4টে। তাহলে কার্বনের যে 4টে ইলেকট্রন তাকে আমরা, এটা কিন্তু আমরা খেয়াল রাখবি শুধুমাত্র এল কক্ষপথটাকে দেখিয়েছি, ভেতরে কিন্তু এর কে কক্ষপথটা আছে সেটা কিন্তু দেখানো হচ্ছে না। আচ্ছা, এবার ভালো করে লক্ষ্য কর, অক্সিজেন কিন্তু আরো দুটো ইলেকট্রন চাইছে বা আরো দুটো ইলেকট্রনের সঙ্গে জোড়বদ্ধ হতে চাইছে। তাহলে অক্সিজেন কি ঘটনা ঘটাবে এবার লক্ষ্য কর। তাহলে এই গেল আমাদের অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণুর বাইরের কক্ষ, অক্সিজেন পরমাণুর বাইরের কক্ষ মানে কোন কক্ষপথটা বলতো? অক্সিজেন পরমাণুর বাইরের কক্ষ মানে কোন কক্ষপথটা? এটা বল, কোন কক্ষপথ? এই যে দেখতে পাচ্ছি আমরা, এইটাই তো সোজাসুজি লিখেছি। তাহলে এটা কোন কক্ষপথ? কার্বন। এই কক্ষপথ স্যার। অক্সিজেনের ক্ষেত্রে এল কক্ষপথ, তাতে কটা ইলেকট্রন আছে? কটা ইলেকট্রন আছে? 4টে। না রে, অক্সিজেন, অক্সিজেন দেখ, অক্সিজেনটা 6টা। 6টা আছে। 6টা। তাহলে 6টা ইলেকট্রনকে দেখ এইভাবে লিখলাম, 1 2 3 4 5 এবং 6। তাহলে আমরা অক্সিজেনের 6টা ইলেকট্রনকেও লিখে দিলাম। এইবার দেখ, ইলেকট্রন জোড় যে গঠিত হচ্ছে, সেই ইলেকট্রন জোড় গঠনের প্রসঙ্গটা এবার লক্ষ্য কর। এখানে দেখ, এই যে দেখতে পাচ্ছিস ইলেকট্রন, এই দুটোর মধ্যে একটা জোড় গঠিত হলো। আবার পরবর্তী ক্ষেত্রে যে এই যে দুটো ইলেকট্রন আছে, এদের মধ্যে একটা জোড় গঠিত হলো। তাহলে এটা ঘটার ফলে বলতো অক্সিজেনের যে বাইরের কক্ষপথটা আছে, তাতে টোটাল কটা ইলেকট্রন এখন হয়ে গেল অক্সিজেনের রেসপেক্টে বলছি। এই এই জোড়গুলো অক্সিজেনের ধরেই ভেবে বল, কত টোটাল হয়ে গেল অক্সিজেনের ইলেকট্রনটা? বল, কিরকম ভাবে কাউন্ট করবি দেখ, 1 2 3 4 5 6 7 8।
তাহলে অক্সিজেনের যে বাইরের কক্ষপথ অর্থাৎ এল কক্ষপথ, সেই এল কক্ষপথের টোটাল কটা ইলেকট্রন আমরা এখন ভাববো? 8টা। 8টা। তাহলে অক্সিজেনের অষ্টক পূর্তি যে হতে হয় সেই ঘটনাটা মিলে গেল কিনা? মিলে গেল তো? ঠিক? আচ্ছা, হ্যাঁ স্যার। কার্বনের বলতো বাইরের কক্ষে কটা ইলেকট্রন টোটাল হয়েছে কার্বনের ক্ষেত্রে এখন পর্যন্ত এই জোড়গুলোকে ধরে? 6টা। কিন্তু তার তো 8টা এখনো হয়নি, তাহলে সে 8টা করতে চাইছে। তো সেই জন্য কি হবে, এখানে আরো একটা অক্সিজেনের পরমাণু এলো এবং অক্সিজেন পরমাণুর যে বাইরের কক্ষপথটা সেই বাইরের কক্ষপথটা একইভাবে আগের বারের মতোই দেখানো হলো এবং আমরা লক্ষ্য করেছি যে অক্সিজেন মাত্রই বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে। তাহলে আবার লেখা যাক 1 2 3 4 5 6 হয়ে গেল। আবার দেখ, আবার কি হবে, এক্ষেত্রে জোড় আগের মতোই গঠন হবে, এই দুটোর মধ্যে একটা জোড় গঠন হবে, এই দুটোর মধ্যে একটা জোড় গঠন হবে। সুতরাং আরো একটা বিষয়, কিন্তু এবারেও কিন্তু অক্সিজেনের কেবলমাত্র আমরা এল কক্ষপথটাকেই দেখিয়েছি। তাহলে এবারে হিসেব করে দেখ যে এবার কার্বনের বাইরের কক্ষে টোটাল কটা ইলেকট্রন হয়ে গেল, মানে কার্বনের যে এল কক্ষপথে টোটাল কটা ইলেকট্রন হলো বল? 8টা। 8টা তো সবাই রাখতে চায়, তাহলে অক্সিজেনের মতোই কার্বনেরও কিন্তু এবার 8টা হয়ে গেছে। এই অক্সিজেনটারও হিসেব করে দেখ, 2 আর 2 4 6 8 মিলে গেল। এখানেও দেখ এই অক্সিজেনের তো আগেই আমরা হিসেব করেছিলাম 8 মিলে গেল। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে বিষয়টা খুব ভালো করে লক্ষ্য কর, তাহলে বলতো এখানে যে অক্সিজেন আর কার্বন এদের মধ্যে কটা বন্ধন তৈরি হলো? একটা অক্সিজেন পরমাণু এবং একটা কার্বন পরমাণু, এদের মধ্যে কটা বন্ধন তৈরি হলো? একটা বন্ধন না দুটো বন্ধন? এখানে এটা এক বন্ধন বলবি না দ্বিবন্ধন বলবি, কোনটা বলবি? এক বন্ধন মানে এক জোড়া ইলেকট্রন, আর দ্বিবন্ধন মানে দু জোড়া ইলেকট্রন। তাহলে এখানে কত জোড়া ইলেকট্রন আছে? এখানে কত জোড়া ইলেকট্রন আছে? দু জোড়া। তাহলে দু জোড়া যদি ইলেকট্রন থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি দ্বিবন্ধন তৈরি করেছে। তাহলে এখানে লক্ষ্য কর যে এইবার আমরা এই গঠনটাকে অন্য যেভাবে লিখতে পারি, আগেও আমি তোদের বলেছি যে একটা গঠনকে আমরা অন্যভাবেও দেখাতে পারি। তো সেটা আমি খুব দ্রুত আমি ড্র করে দিচ্ছি যে এটাকে আর কিভাবে ড্র করা যেতে পারে। তো এখানে কার্বন লেখা হলো এবং কার্বনের যে বাইরের কক্ষপথ সেই বাইরের কক্ষপথটা দেখানো হলো। আর এখানে তাছাড়া কি রয়েছে? অক্সিজেন আছে, অক্সিজেন পরমাণুর বাইরের কক্ষপথটা দেখানো হলো, অক্সিজেন পরমাণুর বাইরের কক্ষপথটা দেখানো হলো। ও আমি ভাবছি কেউ আসতে চাইছে বুঝি, ঠিক আছে। আর এখানে দেখ আরেকটা অক্সিজেন পরমাণু, তারও বাইরের কক্ষপথটা দেখানো হলো। এবং একটা বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, তিনটে ক্ষেত্রেই কিন্তু এরো এল কক্ষপথ, এরো এল কক্ষপথ এবং এরো এল কক্ষপথ দেখানো হয়েছে। এবার ইলেকট্রন গুলোকে যদি আমরা বসাই, এইভাবে না বসে আমরা এভাবেও বসাতে পারি। এখানে দেখ, আচ্ছা দাঁড়া দাঁড়া, এটা এইভাবে দেখাই। এখানে এইখানে দুটো ইলেকট্রন আর এখানে দুটো ইলেকট্রন, তার মানে এখানে দ্বিবন্ধন বোঝালো। আবার এখানেও দুটো ইলেকট্রন বা এক জোড়া ইলেকট্রন, এখানেও এক জোড়া ইলেকট্রন, এইভাবে গঠন কাঠামো দেখালো। এছাড়াও অক্সিজেন, প্রত্যেকটা যে অক্সিজেন পরমাণু তার বাইরের কক্ষে কিন্তু এগুলো ছাড়াও এরকম ভাবে কিন্তু বাকি এরকম এক মানে লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিন্তু থাকছে। সুতরাং আমরা এই গঠনাকৃতিটাকে এভাবেও লিখতে পারি। আগের দিনই আমরা আলোচনা করেছিলাম যে একটা যদি জোড় গঠন হয় সেখানে একটা লাইন দিই, তাহলে এখানে অ্যাকচুয়ালি দুটো জোড় গঠন হচ্ছে, সুতরাং আমাদের লাইন হবে দুটো। তাহলে আমরা গঠনাকৃতিটাকে কিভাবে লিখবো? এখানে আমরা ধর কার্বনকে লিখলাম, এখানে ধর কার্বনের সঙ্গে অক্সিজেনের দুটো বন্ধন আছে, তাহলে দ্বিবন্ধন, এই যে এটার জন্য দুটো বন্ধন, এভাবেই ভাবিস বা এভাবেই ভাবিস, এখানে দুটো করে বন্ধন, এখানে অক্সিজেন। আবার এদিকেও দেখ, এখানেও দেখ এই যে দুটো বন্ধন বা এইভাবেও যদি ভাবিস, এখানে অক্সিজেন এলো আর প্রত্যেকটা অক্সিজেনে দেখ এই একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যে ইলেকট্রন জোড়গুলো যোজ্যতা কক্ষে উপস্থিত আছে অথচ বন্ধন তৈরিতে অংশগ্রহণ করেনি, তারা এখানে উপস্থিত আছে। তো তাদেরকে এইভাবে দেখিয়ে দেওয়া হলো। এই এই অক্সিজেনে দেখ এরকম দুটো আছে, আবার ওই দিকের অক্সিজেনটাতেও ওইরকম ভাবেই দুটো আছে। তাহলে এখানে দুটো লোন পেয়ার, আর এখানে দেখ এই লোন পেয়ার, এই লোন পেয়ার।
সুতরাং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাই অক্সাইড অণুর যে গঠন সেটা দেখতে পেলাম, এবং এই অণুতে একটা বিষয় দেখা যাচ্ছে, একটা অক্সিজেন পরমাণু কার্বন পরমাণুর সঙ্গে একটা অক্সিজেন পরমাণু যদি আমরা বিষয়টাকে বিচার করি, বিষয়টাকে বিচার করি, তাহলে দেখ তাদের মধ্যে দ্বিবন্ধন আছে। এটাকে হচ্ছে দ্বিবন্ধন সমন্বিত অণু আমরা বলবো। তাহলে এদিকেও একটা দ্বিবন্ধন আছে, এদিকেও একটা দ্বিবন্ধন আছে। ঠিক আছে? আচ্ছা বলতো এখন পর্যন্ত যে যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো ঠিকঠাক বুঝেছিস কিনা, বা তার থেকে আর কোনো জিনিস বোঝার আছে কিনা সেটা আমাকে একটুখানি বল, যে বুঝতে পারলি কিনা বা কোনো জায়গাটা বোঝার অসুবিধা আছে কিনা। এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু খুব ভাইটাল। এখানে কিন্তু এক এক দ্বিবন্ধন মানে এটা দ্বিবন্ধন অনুসন্ধিত তা কিন্তু নয়। ঠিক আছে? তাহলে এখানে আমাদের মেনলি যেটা দেখতে হবে, যে আমাদের এখানে যে এখানে মেনলি যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই স্থানে আমাদের কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে, এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, বা এখানেও আছে, এইটা দ্বিবন্ধন। কিন্তু এখানে 1+1 দ্বিবন্ধন এই ঘটনাটা কিন্তু আসছে না। কেউ আসতে চাইছে নাকি বুঝতে পারছি না, তো বারবার একটা সাউন্ড আসছে। না, কাউকে তো দেখতেও পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে হয়ে গেল এটা আমাদের কার্বন ডাই অক্সাইড। বল কার্বন ডাই অক্সাইডের গঠন আকৃতিটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা সেটা বল, বা বুঝতে পেরে থাকলে একটু ফিডব্যাক জানা যে বুঝতে পেরেছিস, তাহলে আমি পরের অন্য উদাহরণে যাব। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা নেক্সট তাহলে এক্সাম্পলে চলে আসি। তাহলে এই যে কথাগুলো বলেছে, তাহলে সেখানে ইলেকট্রন জোড় গঠন, সেখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতি, এই যে এগুলোর কথা আমি উল্লেখ করলাম। তাহলে এখানে তৈরি হলো সমযোজী দ্বিবন্ধন, এখানেও তৈরি হলো এটাও সমযোজী দ্বিবন্ধন। আচ্ছা পরের অণু সম্পর্কে যেটা আলোচনা করেছে সেটা হচ্ছে ইথিলিন বা ইথিন, এটা সম্পর্কে আলোচনা করেছে। এটা নিয়ে আমরা যে লাস্ট যে চ্যাপ্টার আছে এখানে, সেই চ্যাপ্টারে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা তাহলে এখন একটু আলোচনা করি। তাহলে আমরা এখন আলোচনা করছি ইথিলিন অর ইথিন অণু সম্পর্কে। তাহলে আমরা প্রথমেই দেখব যে ইথিলিন বা ইথিন অণু যেটা নিয়ে আমরা আলোচনা করব, তার সংকেত হচ্ছে C2H4। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে কোনো দুটো পরমাণুর মধ্যে দ্বিবন্ধন আছে কিনা। তো এখানে দেখ কোন কোন মৌলের পরমাণু আছে সেটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে এখানে আছে কার্বন পরমাণু, এখানে আছে হাইড্রোজেন পরমাণু। কার্বন পরমাণুতে আগের বারের মতোই এখানে 6, হাইড্রোজেনের আমরা জানি 1। সুতরাং কে কক্ষপথ, এল কক্ষপথ, এইভাবে যদি আমরা ইলেকট্রনগুলো বসাই, তাহলে এর জন্য আমরা আগের বারের মতোই 2, 4 ইলেকট্রন বিন্যাস, এগুলোর ডিটেলসে কিছু বলছি না, বহুবার আলোচনা হয়েছে, ইলেকট্রন বিন্যাস আমরা লিখে ফেললাম। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল কর, এখানে কিন্তু কার্বন দুখানা আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কার্বনে এক একটা কার্বনের কিন্তু আমরা আগের বারেও হিসাব করেছি যে কার্বন অধাতু, তাই এর চাহিদা হচ্ছে 4টে ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করব। আবার হাইড্রোজেন, তার চাহিদাও বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করব, তার চাহিদা হচ্ছে বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করব। তো দুজনেই যখন ইলেকট্রন গ্রহণ এই প্রসঙ্গে চলে আসবে, তখন কিন্তু কি ঘটনা ঘটবে, ইলেকট্রন গ্রহণের বিষয়টা দুজনের ক্ষেত্রে হলে সমযোজী বন্ধন তৈরি হবে। এইবার আমরা কিভাবে এর গঠনাকৃতিটাকে সাজাবো যাতে এই প্রত্যেকটা, অর্থাৎ কিনা যে দুটো কার্বন পরমাণু আছে দুজনেরই যাতে অষ্টক পূর্ণ হয়, এবং যে দুটো হাইড্রোজেন পরমাণু, 4টে যে হাইড্রোজেন পরমাণু আছে তাদের প্রত্যেকের যাতে দ্বৈত, অর্থাৎ কিনা হিলিয়ামের ন্যায় ইলেকট্রনীয় গঠন কাঠামোটা হয়, সেটা লক্ষ্য রেখে আমরা তাদের গঠনাকৃতিটা তৈরি করব। তো তার জন্য কি করা যায়, তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা স্টার্ট করলাম কার্বনকে দিয়ে। তাহলে কার্বনকে এখানে লেখা হলো, এবং কার্বনের বাইরের কক্ষে আমরা দেখতে পাচ্ছি এল কক্ষপথে 4টে ইলেকট্রন আছে। তাহলে এখানে আমরা কার্বনকে লিখলাম, এখানে আরেকটা কার্বনকে লিখলাম, এবং কার্বনের যে বাইরের কক্ষপথ সেটাকে আমরা এইভাবে দেখালাম। এবার দেখ আরো কিন্তু আমাদের 4টে হাইড্রোজেন আছে এটা ছাড়াও। তাহলে সেই হাইড্রোজেন গুলোকে
এখানে একটা হাইড্রোজেন লিখলাম এবং আগে এইগুলো আমরা আগে করে নিচ্ছি, তারপরে আমরা ইলেকট্রনগুলোকে বসাবো। এখানে হাইড্রোজেন লিখলাম, এই হলো, এখানে হাইড্রোজেন নেক্সট লেখা হলো, এবং ফাইনালি আরো একটা হাইড্রোজেন পরমাণুকে আমরা এখানে লিখব। এটা একটু বড় হলে ভালো হতো, যাই হোক বোঝা যাবে। তো এখানে লক্ষ্য কর, আমাদের কিন্তু গঠনাকৃতিতে এই যে আমরা দেখেছিলাম সংকেতে, তাতে দুটো কার্বন পরমাণু আছে, এখানে দেখ দুটো কার্বন পরমাণু নেওয়া হয়ে গেছে, চারটে হাইড্রোজেন পরমাণু আছে, চারটে হাইড্রোজেন পরমাণুকে আমরা লিখে ফেলেছি। এইবার চলে আসি তাদের ইলেকট্রনগুলো সম্পর্কে। দেখ, একটা কার্বনের বাইরের কক্ষে টোটাল 4টে ইলেকট্রন আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সেই 4টে ইলেকট্রন কিভাবে আছে দেখ, এখানে ধর একটা আছে, একটা, দুটো, এখানে ধর 3 নম্বর কার্বনটা, এই কার্বন বলছি ইলেকট্রন, এবং এখানে 4 নম্বর ইলেকট্রন। তাহলে একটা কার্বনের বাইরের কক্ষে যে টোটাল 4টে ইলেকট্রন থাকে, সেই 4টে ইলেকট্রনকে আমরা লিখে ফেললাম। এবারে দেখ, এবারে চলে আসি এই যে হাইড্রোজেন গুলো আছে তাদের প্রসঙ্গে। এক একটা হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন আছে, তাহলে এই হাইড্রোজেনের বাইরের কক্ষের ইলেকট্রনটা এইভাবে দেখালাম, এই হাইড্রোজেনের বাইরের কক্ষের ইলেকট্রনটা এখানে দেখালাম। এই হাইড্রোজেন গুলোর যে ইলেকট্রন গুলো সেগুলো আমি এখনই দেখিয়ে রাখছি, তাতে আমাদের সুবিধা হবে। এই হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে দেখালাম, আর যে এই হাইড্রোজেনটা তার একটা ইলেকট্রনকে দেখালাম। এবার লক্ষ্য কর, এই দিকের যে কার্বন পরমাণুটা আছে, সেই কার্বন পরমাণুর যে ইলেকট্রন গুলো সেগুলো এবারে আমরা শো করব। দেখ, এর বাইরের কক্ষে 4টে আছে, সেই 4টে কিভাবে আছে দেখ, 1, 2, 3 এবং 4। তাহলে একটা বিষয় লক্ষ্য কর, যে এখানে কার্বন কার্বন তাহলে ক বন্ধন থাকবে বলতো, এখানে কার্বন কার্বন তাহলে ক বন্ধন থাকবে বল, এটা কটা বন্ধন বল একটু আমাকে, এটা কটা বন্ধন তাহলে কার্বন কার্বনের মধ্যে? 12। 12টা কি বললি রে, ইলেকট্রন সংখ্যা 12 বলছিস? 12টা কি বললি, ইলেকট্রন সংখ্যা? না, ইলেকট্রন সংখ্যা কিন্তু 12টা নয়, তোকে কিন্তু এই কার্বনটা যখন আলাদা আলাদা ভাবে বিচার করতে হবে, এই কার্বনটার জন্য বিচার কর, এই কার্বনটার জন্য। এখানে দেখ, এই কার্বনের আশেপাশে টোটাল কটা ইলেকট্রন হয়েছে তার এল কক্ষপথে, দেখ 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কটা ইলেকট্রন হয়েছে বলতো এই কার্বনটার সাপেক্ষে বাইরের কক্ষে? কটা হয়েছে বল, কটা হলো রে? কাউন্ট করলাম যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। আবার এই কার্বনটার হিসেব করতো টোটাল কটা হয়েছে বাইরের কক্ষে, সেই 8টাই হয়েছে। তো মানে এটাকে তোর যেটা মানে ভুলটা হয়েছে, তুই ভাবছিস এর যখন হিসাব করব তখন এখানে 2 আর 2 4, আর এখানে 4 8, আর 4 12, এরকম নয়। মানে একটা কার্বন মানে পুরো এইগুলো ধরতে হবে, এই কার্বনটা মানে পুরো এইগুলো ধরতে হবে এইভাবে। এবং প্রত্যেকটা যে হাইড্রোজেন পরমাণু আছে, প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর বাইরের কক্ষে দেখ সব দুটো করে করে ইলেকট্রন কিন্তু হাইড্রোজেনের জন্য হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা যে হাইড্রোজেন পরমাণু আছে তাদের ইলেকট্রনীয় গঠন কাঠামো নিকটতম নোবেল গ্যাস হিলিয়ামের ন্যায়, এটাও হিলিয়ামের ন্যায়, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। এবং প্রত্যেকটা যে কার্বন পরমাণু আছে, বোথ কার্বন পরমাণু অ্যাটমের জন্য তাদের যে ইলেকট্রনীয় গঠন কাঠামো সেটা নিয়নের ন্যায় হয়ে গেছে। তাহলে দুজনেই সুস্থিতি, কার্বনও সুস্থিতি পেল, হাইড্রোজেনও সুস্থিতি পেল। এইবার এর গঠনাকৃতিটাকে আমরা যদি সরল আকারে প্রকাশ করতে চাই, তাহলে লক্ষ্য করে দেখ যে এখানে যে হাইড্রোজেন কার্বন সবগুলো যদি আমরা লিখি, আমরা আচ্ছা যে প্রশ্নটা করেছিলাম, এখানে কার্বন কার্বন তাহলে ক বন্ধনের উপস্থিতি আমরা বলবো, এক বন্ধন না দ্বিবন্ধন? এটাকে কার্বন কার্বন ক বন্ধন, এটা এক বন্ধন না দ্বিবন্ধন বলে দে। দ্বিবন্ধন হলে কটা লাইন দেব? এক বন্ধন হলে যদি একটা লাইন দিই, দ্বিবন্ধন হলে কটা লাইন দেব? দুটো। তাহলে কার্বন দ্বিবন্ধন কার্বন। এখানে দেখ তো কার্বন হাইড্রোজেন ক বন্ধন আছে? এক বন্ধন, তাই তো? তাহলে এখানে এক বন্ধন দেখানো হলো, এখানে এক বন্ধন দেখানো হলো, এখানে দেখানো হলো, আর এখানে দেখানো হলো। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গঠনাকৃতিটা, এই গঠনাকৃতিটি আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে
ইথিন ইথিন বা ইথিলিন যে অণু, সেই ইথিন বা ইথিলিন অণুর যে গঠনাকৃতি সেটা এখানে পেয়ে গেলাম। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কার্বন কার্বন কিন্তু দ্বিবন্ধন বর্তমান, অর্থাৎ এটা দ্বিবন্ধন সমন্বিত সমযোজী অণু, এটা আমরা বলতে পারি। আচ্ছা, আমি দুটো ছবিকে একটু ছোট করছি যাতে দুটোকেই পাশাপাশি দেখতে পাস। আমাকে পাশাপাশি দেখে বল কোনোটায় কোনো অসুবিধা বা সমস্যা আছে কিনা। একটু বলে দে যে অসুবিধা আছে কিনা, সেটা আমাকে একটু বলে দে। না স্যার। আচ্ছা, তাহলে এইটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখ আমাদের কিন্তু নেক্সট আরো এক্সাম্পল আছে, যে এক্সাম্পল গুলোতে কিন্তু আরো এরকম অন্য উদাহরণও আলোচনা করা আছে। ঠিক আছে, অন্য উদাহরণও কিন্তু আলোচনা করা আছে। এই যে দেখ এরপরে যেগুলো রয়েছে, যেমন দেখ অক্সিজেন অণুর কথা বলেছে। ঠিক আছে, যদিও অক্সিজেন অণুর অ্যাকচুয়াল যে গঠনাকৃতি সেটা এই দ্বারা মেলে না, সেটা সেটা পরে তোরা জানতে পারবি কেন মেলে না বা কিভাবে। কিন্তু লুইস ডট যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিভাবে এলো, সেক্ষেত্রে তারা কিভাবে সুস্থিতি লাভ করলো, দুটো অক্সিজেন পরমাণুর বাইরের কক্ষে কিভাবে 8টা করে ইলেকট্রন এলো, এগুলো এই ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এটা তোরা নিজেরা করতে পারবি, সমস্যা খুব একটা হওয়ার কথা নয়। যদি অসুবিধা হয় তাহলে আমায় বলবি। আর এই যে কথাটা বলেছে, কিন্তু এই লুইস ডট ডায়াগ্রাম অক্সিজেন অণুর গঠন সম্পর্কিত পরীক্ষালব্ধ ফলাফলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এটার মানেটা এখনই বুঝতে পারবি না, এটা পরে আমরা এটা বুঝতে পারবো। মানে ঠিক তোরা যে ক্লাস 10-এ পড়ছিস সেই লেভেলে এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে বোঝানো যাবে না, যে কেন সঙ্গতিপূর্ণ নয় বলা হচ্ছে। যাই হোক, আমরা তাহলে পরের অংশটায় চলে আসি, ত্রিবন্ধন সমন্বিত সরল অণুর গঠন বা ত্রিবন্ধন সমন্বিত সমযোজী অণুর গঠন। তো সেরকম গঠনাকৃতি বিশিষ্ট যে প্রথম উদাহরণটা আছে সেটা হলো নাইট্রোজেন N2। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে বলতো, যখনই একটা অণুর কোনো গঠনাকৃতি লিখতে যাব তখন সবার প্রথম আমাদের কি কাজ বল, কি করতে হবে? প্রথম আমরা কি লিখে শুরু করছি, পরমাণু যেগুলো উপস্থিত আছে তাদের কি লিখছি বল? ইলেকট্রন বিন্যাস লিখছি তো রে। আমরা কি করছি, প্রথমেই ইলেকট্রন বিন্যাস লিখছি। তাহলে প্রথম যেটা আমাদেরকে করতে হবে, যে নাইট্রোজেন পরমাণু আছে তার কটা কি ইলেকট্রন আছে এবং সেই সাপেক্ষে ইলেকট্রন বিন্যাসটা কি হবে সেটা ঠিক করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন মানে প্রোটন সংখ্যা হচ্ছে 7টা, 7টা মানে হচ্ছে 2, 5। ঠিক তো? নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, তাহলে ইলেকট্রন বিন্যাস কে কক্ষপথে 2টো এবং এল কক্ষপথে 5টা, অর্থাৎ 2, 5। দেখ সবাই বুঝতে পারলি কেন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা এটা হলো। ঠিক আছে, তাহলে বলতো যে নাইট্রোজেনের কিভাবে সুস্থিতি লাভ করবে, এর সুস্থিতি লাভের কি কি পদ্ধতি হতে পারে, সম্ভাব্য পদ্ধতি কি কি হতে পারে বল। যে এটা থেকে ইলেকট্রন গ্রহণ করতেও বা বর্জন কোন প্রবণতাটা দেখাবে বলতো। এই যদি 5টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কার মতো গঠন কাঠামো হয়ে যাবে বলতো? তাহলে সেক্ষেত্রে কে কক্ষপথে 2টো হবে, কার মতো গঠন কাঠামো হবে সেক্ষেত্রে? কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো তার ইলেকট্রনীয় গঠন কাঠামোটা হবে বল? কে কক্ষপথেই শুধু 2টো ইলেকট্রন থাকছে, 5টা ছেড়ে দিচ্ছে, তাহলে 2টো ইলেকট্রন কোন নোবেল গ্যাসের জন্য আছে বল? এতবার তো আলোচনা হলো রে, বল না কোন 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 নোবেল গ্যাসের জন্য সবচেয়ে বাইরের কক্ষে তার একটাই কক্ষপথ, তাতে 2টো ইলেকট্রন আছে, কে সেটা? অক্সিজেন। না রে, নোবেল গ্যাস বলছি না, কোন নোবেল গ্যাসের 2টো ইলেকট্রন আছে? বারবার বললাম কোন নোবেল গ্যাস? হিলিয়াম। হিলিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে, আর কোনো ইলেকট্রন নেই। আর আচ্ছা বলতো, নাইট্রোজেন তার বাইরের কক্ষে 5টা আছে, অ্যাকচুয়ালি সে কটা করতে চায়, কটা করতে চায় সে? কটা? 5টা থেকে সে কটা করলে তার ইলেকট্রন বিন্যাসটা কে কক্ষপথে 2টো আর এল কক্ষপথে 8টা হবে? তাহলে সে কিভাবে এটা করছে? 3টে নেবে। 3টে নেয়ার প্রবণতা দেখাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে যদি 3টে নেয়ার প্রবণতা দেখায়
যদি তিনটে নিয়ে আসে প্রবণতা দেখায়, তাহলে মুশকিলটা হচ্ছে যে তার যে ইলেকট্রনীয় গঠন কাঠামোটা সেটা আমাদের তিনটে ইলেকট্রন, ঠিক আছে, তিনটে ইলেকট্রন সে গ্রহণ করতে চায়, এটা ফাইন, ঠিকই বলেছিস, তিনটে ইলেকট্রন সে গ্রহণ করতে চায়। কিন্তু এতে যে সমস্যাটা তৈরি হবে কি, এখানে তো দুজনেই নাইট্রোজেন পরমাণু, তাহলে দুটো নাইট্রোজেন পরমাণু দুজনেই তো ইলেকট্রন গ্রহণ করতে চায়। তো এরকম ক্ষেত্রগুলো আমরা যেটা বারবার বলছি, যে সেক্ষেত্রে কিন্তু একমাত্র উপায় হচ্ছে যে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে কিন্তু সমযোজী বন্ধনের মাধ্যমে সেক্ষেত্রে উভয়ে স্থায়িত্ব লাভ করবে। এইবার খেয়াল করে দেখ, এর যে এল কক্ষপথটা আছে, এল কক্ষপথে যখন 8টা ইলেকট্রন হয়ে গেল, তখন তার গঠন কাঠামোটা নিয়নের ন্যায় হয়ে গেল, যে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে গেল। এইবারে আমরা দেখি যে নাইট্রোজেন দুটো যে মানে নাইট্রোজেন পরমাণু, তারা যখন জোড়বদ্ধ হবে, তারা যখন সমযোজী বন্ধন তৈরি করবে, তাদেরকে আমরা কিভাবে প্রকাশ করব এবং সেক্ষেত্রে তাদের ইলেকট্রনগুলোকেই বা কিভাবে আমরা দেখাবো, এই বিষয়টা। তাহলে এখানে আমরা একটা নাইট্রোজেন পরমাণুর বাইরের কক্ষপথটা, অর্থাৎ কিনা এল কক্ষপথটা দেখালাম। আচ্ছা, আরেকটা কথা যেটা বলা হলো না, সেটা হলো যে 5টা ইলেকট্রন ত্যাগ করা আর 3টে ইলেকট্রন গ্রহণ করা, তাহলে কোন প্রবণতাটা তার মধ্যে বেশি হবে? এবং নাইট্রোজেন কিন্তু হচ্ছে কি, এ হচ্ছে তোর অধাতু, অধাতুরা কিন্তু ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখায় না। তার মানে কি উত্তরটা হবে, যে এরা দুজনেই ইলেকট্রন গ্রহণ করতে চাইছে। এবং বারবারই আমি বলছি, যে পরমাণুগুলো উপস্থিত আছে তারা যদি উভয় ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখায়, তখন আমরা কি হয় না, সমযোজী বন্ধনগুলো তৈরি হয়। তাহলে এই একটা নাইট্রোজেন পরমাণু, এই একটা নাইট্রোজেন পরমাণু, তারও যে উভয়েরই যে বাইরের কক্ষপথগুলো, সেগুলো আমরা দেখালাম। এইবারে চলে আসি, যে বাঁদিকে যে নাইট্রোজেনটা আছে তার বাইরের কক্ষে যে 5টা ইলেকট্রন আছে, এই 5টা ইলেকট্রনকে আমরা পুট করব কিভাবে, দেখ দেখ 1 2 3, 3টে ইলেকট্রন হয়ে গেল, আর দেখ 4 5। তাহলে নাইট্রোজেন পরমাণুর যেটা, এই নাইট্রোজেন পরমাণুটা তার বাইরের কক্ষে যে টোটাল 5টা ইলেকট্রন, সেই 5টা ইলেকট্রনকে আমরা এইভাবে দেখালাম। এইবারে চলে আসি ডান দিকে যে নাইট্রোজেন পরমাণুটা আছে, তার বাইরের কক্ষে যে টোটাল 5টা ইলেকট্রন আছে তাদেরকে দেখাই। তাহলে এটা হলো 1 2 3 4 5। তাহলে ডান দিকের নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রেও আমরা 5টা ইলেকট্রনকে দেখালাম। এইবার আমাকে উত্তর দে তো, তাহলে এই যে নাইট্রোজেন পরমাণুটা, এর বাইরের কক্ষে টোটাল কটা ইলেকট্রন হলো? এই নাইট্রোজেন পরমাণুটার বাইরের কক্ষে টোটাল কটা ইলেকট্রন হলো বল? কটা হলো রে? 8টা। 8টা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8। আর এই দিকের নাইট্রোজেন পরমাণুটার বাইরের কক্ষেও টোটাল কটা ইলেকট্রন হয়ে গেল? সেই 1 2 8টা। 3 4 8টা, উভয়ই 8টা করে হয়ে গেল। অর্থাৎ উভয়েরই যে ইলেকট্রনীয় গঠন কাঠামো, সেটা বাঁদিকের যে নাইট্রোজেনটা আছে সেটাও নিয়নের ন্যায় হয়ে গেল, আর ডান দিকে যে নাইট্রোজেনটা আছে সেটার গঠন কাঠামোটাও নিয়নেরই ন্যায় হয়ে গেল। এটাও নিয়নের মতো, এটাও নিয়নের মতো হয়ে গেল। এবার এটাকে যদি আমরা সিম্পল ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে চাই, তাহলে দেখ এখানে একটা নাইট্রোজেন আছে, নাইট্রোজেনটা ক বন্ধন বলতো এটা? তাহলে এটা এক বন্ধন, স্যার ত্রিবন্ধন। বল বল বল, আর একবার বল। ত্রিবন্ধন। ত্রিবন্ধন, ঠিক। তাহলে দেখ 3টে লাইন দেব, এই একটা নাইট্রোজেন। আচ্ছা, এইটাকে কি বলেছি? এইটাকে কি বলেছি আমি বারবার উল্লেখ করছি, এগুলো কি, এগুলোকে কি বলা হয়েছে? স্যার ইলেকট্রন। না, ইলেকট্রন তো বটেই, এদেরকে কি বলা হচ্ছে? নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়। নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় না, ভুল বললাম, লোন পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রনস, ঠিক আছে, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, দেখ এদিকের নাইট্রোজেনেও এরকম একটা জোড় আছে, আবার এই দিকের নাইট্রোজেনেও একটা জোড় আছে, তাহলে সেটাকেও আমরা দেখালাম। তাহলে দুদিকে এরকম ভাবে দেখালাম। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন কিন্তু এরকম ত্রিবন্ধন বর্তমান, অর্থাৎ N2 অণুতে ত্রিবন্ধন বর্তমান। তাহলে আমরা যেটা নিয়ে টপিকের আলোচনাটা শুরু করেছিলাম, ত্রিবন্ধন সমন্বিত সরল অণুর গঠন, তাতে যে প্রথমটা নাইট্রোজেন, তার যে গঠন আকৃতিটা বইতে দেয়া আছে, সেটা কিভাবে এলো বা কিভাবে মানে গঠন আকৃতিগুলো হলো, সেগুলো আমরা জানতে পারলাম।
এরপরে যে অণুটা সম্পর্কে আলোচনা করা আছে সেটা হলো অ্যাসিটিলিন। তাহলে অ্যাসিটিলিনের আলোচনাটা করলেই আমাদের এই চ্যাপ্টারটা তাহলে হয়ে যাবে। তাহলে এই ছোট্ট একটু অংশ আর বাকি রেখে লাভ নেই, আমরা অ্যাসিটিলিন অণুর গঠনটাও তাহলে কমপ্লিট করে দিই আজকে, দিয়ে আমরা এটাকে তাহলে শেষ করে দিতে পারবো চ্যাপ্টারটাকে। তাহলে এখানে দেখ অ্যাসিটিলিন অণুর গঠনে আমরা দেখতেই পেলাম তার যে ফর্মুলাটা, অ্যাসিটিলিনের যে ফর্মুলা সেটা আমরা দেখলাম C2H2। আচ্ছা একটা কথা বলে দিই এই প্রসঙ্গে, অ্যাসিটিলিন অণুটাকে নিয়ে আমরা কিন্তু জৈব যৌগ চ্যাপ্টারে আরো পড়বো। যাই হোক, আমরা এখন যে কার্বনের ইলেকট্রন বিন্যাস যেটা বারবার লিখছি, কে কক্ষপথ, এল কক্ষপথ, এখানে দুটো ইলেকট্রন, এখানে চারটে ইলেকট্রন, হাইড্রোজেন তার পরমাণু ক্রমাঙ্ক 1, তাহলে এখানে একটা ইলেকট্রন আছে। এইবার এখানে দেখতে পাচ্ছি যে দুজনেরই ইলেকট্রন গ্রহণের চাহিদা, এও চাইছে চারটে ইলেকট্রন গ্রহণ করব যেহেতু অধাতু, তাহলে চারটে ইলেকট্রন এও বলবে, এও গ্রহণ করতে চাইছে, অন্যদিকে হাইড্রোজেন সেও চাইছে একটা ইলেকট্রন গ্রহণ করতে। তাহলে উভয়েরই যদি ইলেকট্রন গ্রহণের চাহিদা হয় সেক্ষেত্রে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমেই উভয়ের যে ইলেকট্রন গ্রহণের যে চাহিদা সেগুলো পূরণ হতে পারে। এখানে কিন্তু সরাসরি ইলেকট্রন গ্রহণ বর্জনের প্রক্রিয়াটা হবে না। তাহলে আমরা তার গঠন আকৃতিতে তাহলে লিখতে শুরু করি। তাহলে এখানে একটা কার্বন পরমাণুকে লিখলাম, তার বাইরের কক্ষপথটাকে দেখানো হলো, এখানে আরেকটা কার্বন পরমাণুকে লিখলাম এবং তার বাইরের কক্ষপথ অর্থাৎ এল কক্ষপথকে এখানে লিখলাম। আর এর সঙ্গে দেখ যেগুলো যুক্ত আছে, এখানে একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, তার কক্ষপথ বাইরে, তার একটাই কক্ষপথ যেটা কে কক্ষপথ, হাইড্রোজেনের জন্য কে কক্ষপথটাকে দেখালাম, এদিকে আরেকটা হাইড্রোজেন পরমাণু এলো, তারও কে কক্ষপথটাকে এইভাবে দেখালাম। এবার এই যে কার্বন পরমাণু, সেই কার্বন পরমাণুর সারাউন্ডিংসে যে ইলেকট্রন গুলো আছে, টোটাল চারটে ইলেকট্রন আছে কার্বন পরমাণু, সেই চারটে ইলেকট্রনকে বসানো যাক। তাহলে দেখ সেই চারটে ইলেকট্রন 1, 2, 3 এবং 4। তাহলে এই দিকের কার্বনের যে চারটে ইলেকট্রন আমরা বসিয়ে দিলাম। এবার এই দিকের কার্বনের চারটে ইলেকট্রনকে আমরা বসাবো। তাহলে সেগুলো দেখ 1, 2, 3 এবং 4, এটাকে বসিয়ে দিলাম। এবার দেখ হাইড্রোজেনের ইলেকট্রনগুলো এখনো বসানো হয়নি, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে আমরা এর পরেই বসাবো। এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন সেটাকে বসালাম, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন সেটাকে বসালাম। আচ্ছা এবারে দেখতো এক একটা কার্বনের বাইরের কক্ষে টোটাল 8টা করে ইলেকট্রন, এটা 8টা ইলেকট্রন মিলে গেছে, সকলে বুঝতে পারছিস যে এখানে টোটাল 8টা ইলেকট্রন, এই যে এখানে 6টা আর 2 8টা মিলে গেছে, সবাই একমত? এই কার্বনের বাইরের কক্ষে টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেছে, কি রে বুঝতে পেরেছিস সকলে? আর এই দিকের কার্বনের দেখ 6টা আর 2 8টা মিলে গেছে, তাহলে উভয়েরই ইলেকট্রনীয় গঠন কাঠামো অর্থাৎ উভয় যে কার্বন পরমাণু তাদের ইলেকট্রনীয় গঠন কাঠামো, এটাও দেখ জাস্ট লাইক নিয়ন তার মতো হয়ে গেল, এটাও জাস্ট লাইক নিয়ন তার মতো হয়ে গেল। এবং যে হাইড্রোজেন গুলো আছে সেই হাইড্রোজেনের বাইরের কক্ষে দুটো করে ইলেকট্রন হয়, তাদের গঠন কাঠামো হিলিয়ামের ন্যায় হয়ে গেছে, অর্থাৎ এরা দুটো কার্বন নিয়নের ন্যায় এবং দুটো হাইড্রোজেন হিলিয়ামের ন্যায় গঠন কাঠামো, ইলেকট্রনীয় গঠন কাঠামো বিশিষ্ট হয়ে গেল। তাহলে এদের যে সামগ্রিক যে গঠন আকৃতিগুলো আমরা পেলাম, সেই গঠন আকৃতিগুলোকে যদি আমরা এই সিম্পল ওয়েতে প্রকাশ করি, তাহলে দেখ আমরা দেখছি এখানে ট্রিপল বন্ড আছে, ইংরেজিতে ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন আছে। তাহলে কার্বন ট্রিপল বন্ড, ত্রিবন্ধন কার্বন, এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন। তাহলে এইটা আমাদের হয়ে গেল অ্যাসিটিলিন অণুর যে গঠন, সেই গঠনটা এটা আমরা সিম্পল ওয়েতে লিখলাম। এবং একটা বিষয় খেয়াল কর, কার্বনের যে বাইরের কক্ষপথ তার সব ইলেকট্রনগুলোই কিন্তু বন্ধন তৈরিতে অংশগ্রহণ করে ফেলেছে। তাই এখানে কিন্তু এরকম যে আগের অন্যান্য উদাহরণে যেরকম ধরনের লোন পেয়ারের উপস্থিতি দেখতে পাচ্ছিলাম, এখানে কিন্তু লোন পেয়ারের উপস্থিতি বলে কিছু নেই। সেই জন্য কার্বনের উপর কিন্তু এরকম ধরনের ডট ডট হয়ে যে কিছু, যেগুলো আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখেছিলাম, N2 এর ক্ষেত্রে দেখেছিলাম, বা এরকম আর কি, যেমন এইখানে দেখেছিলাম, এরকম কিন্তু ঘটনা এক্ষেত্রে কিছু থাকবে না। তাহলে এটাই গেল অ্যাসিটিলিন অণুর গঠন। আচ্ছা কারো কিছু কোশ্চেন থাকলে বলবি আমাকে, নাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করবো। আর সামনের দিন আমরা এই বইয়ের যে চ্যাপ্টারের কোশ্চেন গুলো আছে সেগুলো একটু আলোচনা করবো। কারো কিছু অসুবিধা আছে কিনা বল। না স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আমি পরের দিন ক্লাস কবে কি হবে আমি জানিয়ে দেবো।